খুন 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 করে ফেলবা। কাকে খুন করবে তুমি? তোমার ওই সোহাগের দেওরকে। আমার কি অলক্ষণের কথা? ওই রকমই কথা। তোমার ওই লক্ষণ দেওর আমার কাছে অলক্ষণ হয়েই দাঁড়িয়েছে। কেন আবার সে কি করলো? সে দিয়ে বাগদিপাড়ার লোকজন নিয়ে হেমন্ত মিত্তির ফ্যাক্টরিতে হামলা করেছে। গেল গেল সব গেল। ব্যবসার ব্যাপারে হেমন্তর কাছ থেকে যা একটু সুযোগ সুবিধা পেতাম এবার সব বন্ধ বন্ধ হয়ে যা। ওরম কেউটে সাপের সঙ্গে বন্ধুত্ব না রাখাই ভালো। দিয়েছে ঠাকুরপো একেবারে সিধে করে বলে কিনা আমার চামড়া ফ্যাক্টরি নোংরা জল নদীতে পড়ছে পড়বে, মানুষ মনে তো আমার কি। এবার এবার বোঝো ঠেলা। হ্যাঁ 70 তুমি আমার 70। সেটা আজ বুঝলে? আমি তোমার জন্ম জন্মান্তরের শত্রু। জন্ম জন্মান্তর তোমাকে জ্বালাবো। সত্যিই জ্বালিয়ে দিলে জ্বালিয়ে দিলে। জ্বালাস নে আর জ্বালাস নে আর নিয়ে তোদের স্বর্গ ধরা। কাল যা হবে কাল তা হবে, কাল যা হবে কাল তা হবে। আজকে শুধু আমোদ করা, আজকে শুধু আমোদ করা। জ্বালাস নে আর জ্বালাস নে আর জ্বালাস নে আর জ্বালাস নে আর নিয়ে তোদের স্বর্গ ধরা। কাল যা হবে কাল তা হবে, কাল যা হবে কাল তা হবে। আজকে শুধু আমোদ করা, আজকে শুধু আমোদ করা, আজকে শুধু আমোদ করা, আজকে শুধু আমোদ করা, আজকে শুধু আমোদ করা। দেখেছো দেখেছো বড় বউ, আমার রক্ত জল করা টাকা কেমন মদ গিলে ফুকে দিয়েছে। দাঁত বের করো না, দাঁত বের করো না বড় বউ। যত সব মুখ খুদের নাচনো কোন দেখে তুমি দাঁত বের করো। মুখ কে গো দাদা? ও তো অমর খৈরামের কথা। তুমি অমর খৈরামকে চেনো না? তা তুমি অমর খৈরামকে চিনবে কি করে? অমর খৈরাম তো আর তোমার মতো আলুর ব্যবসা করেনি। আলুর ব্যবস্থা না করুক, মালের ব্যবস্থা নিশ্চয়ই করেছে, না হলে তুমিও তাকে চিনতে না। যত সব। আমি আসছি। আচ্ছা এবার চেনা চেনে ঠাকুরপো চলো, মুখে কিছু দেবে চলো। ডোন্ট মাইন্ড বৌদি, ডোন্ট মাইন্ড। বোতলের ছিপিটা কোথায় পড়ে গেল? চলকে পড়ে যাবে, তাই কোথায় রাখবো কোথায় রাখবো অনেক ভেবে চিন্তে দেখলুম যে পেটে রেখে দেয় ভালো। ঠিক করে নেই, ঠিকঠাক কাজ করে বলি তো মদের গুরু গো। ছি ঠাকুরপো ছি, লজ্জা করে না তোমার? এইভাবে মদ খেয়ে মাতলামি করতে সমস্ত অন্যায় তুমি প্রতিবাদ করো, আর মদ খাওয়াটা কি অন্যায় নয়? 100 বার অন্যায়, 1000 বার অন্যায়। মদ খেলে লিভার পচে যায়, পচে যায়, মানুষ শুটকো কিংবা মুটকো হয়ে যায়, মুটকো হয়ে যায়। মদ যদি আমি ছাড়তে পারতাম গো বৌদি, তাহলে স্বাস্থ্য নিয়ে আমি কি নাই গো। এই শোনো, এই একই কথা তোমার মুখে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। এরপরে যে কি বলবে সেটা আমি জানি। কি বলবো? বলবে কি করব বলো বৌদি? মদ তো আমি ছাড়তে চাই, কিন্তু মদ তো আমায় ছাড়তে চায় না গো। চেষ্টা তো করি গো, কিন্তু কি করব পারি না যে গো। বৌদি তুমি তো কলিযুগের খনা বুনে গেছো ঠাকুরপো। বৌদি আমার কলির খনা, বচন তাহার খাটি সোনা। আর জ্ঞান গঙ্গিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বৌদি আমার কলির খনা, বচন তাহার খাটি সোনা। আর জ্ঞান গঙ্গিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। আর জ্ঞান গঙ্গিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বৌদি আমার কলির খনা, বচন তাহার খাটি সোনা। আর জ্ঞান গঙ্গিতে সরস্বতী, সংসারে সে অন্নপূর্ণা। বেশ থামলাম বৌদি, আজ তুমি ওই ভোলাটাকে 200 টাকা দিয়ে দাও তো। ওরা আজ প্রাণ ভরে আনন্দ করে। প্রাণ ভরে আনন্দ করো, প্রাণ ভরে আনন্দ করা মানে তো পেট
ভরে মদ গেলাম। না বেশি খাবে না। এই ভোলা বেশি খাস নাই রে। মোর তো বেশি খাই নাই গো। আচ্ছা ঠিক আছে, এই নাও, সন্দেশ শালাকে দেবো বলে টাকাটা আমি রেখেছিলাম, নাও। কি করছো বড় বউ? টাকা কি খোলাম কুচি? 200 টাকা? চামদাড়ি কেপন, তোমার অতি ছোট মন। আমি কেপন? আমার সব কষ্টের টাকা। এ টাকা তোমার না, এ টাকা আমার বাপের বাড়ির দেয়া টাকা। কি কেপন গাঙ্গুলি, তোমার থোতা মুখ ভোতা হয়ে গেল তো। যাও যাও, তোমরা যুদ্ধ করিছো ভালো, মুখ করিছো আলো। ঘরে ফিরে যাও সব লাচিতে লাচিতে। আর হেমন্ত মিত্র বসে আছে চুষি কাটি হাতে, চুষি কাটি হাতে, চুষি কাটি হাতে। গেল গেল গেল, অন্নপূর্ণা এবার এই বাড়ি ছেড়ে গেল। এ আবার কি ধরনের অপয়া কথা? অপয়া কাজ চলতে পারে, আর সেটা মুখে বললেই দোষ। তোমার ওই আদরের দেওর এবার এ বাড়ি থেকে অন্নপূর্ণাকে মেরে তাড়াবে। কি বললে? না, আমি ঘরে যাব না। আগে বলো কঞ্জুস, তুমি ওই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করলে কি করে? যেমন তুমি কেপন, তোমার সেই রকম অলক্ষণে মন। চুপ করো না, দাদাকে ও কথা বলে মানে তোমার বড় না। তাহলে মানে ছোটর মতো কথা বলছে কেন? অরণ্য, এখানে তুমি সেরা মহাজন, সবার গুরুজন, তবু লোকে দেখে কেন তোমাকে বলে যে সকালে উঠে তোমার নাম করলে হাড়িটা ফেটে যায়? তুমি জানো দাদা, এ কোথায় আমার বুকের ভিতরে কি যন্ত্রণা। কেমন করে তোমাকে বোঝাই দাদা? না না, তুমি শান্ত হবো না। আজ আমি বলবো, কত বেশি পয়সা ইনকাম করার জন্য দাদা হেমন্ত মিত্রের জন্য ব্যবসা করতে চাই। আর হেমন্ত মিত্রের আড়ালে কত অকথা কুকথা বলে তাকে তুমি জানো দাদা? ওকে চুপ করতে বলো প্রতিমা, না হলে কিন্তু খুনি হয়ে যাবে। শান্ত শান্ত হবো কেন? কেন দাদা বললে যে আমি এ বাড়ির অন্নপূর্ণাকে মারতে মারতে তাড়াবো? একথা মুখ দিয়ে উচ্চারণ করলো কি করে? গেল যা। আমি আবার প্রতিমার কথা কখন বললাম? আমি বলেছি এ সংসারের অন্নপূর্ণা। আর আমিও তো বলছি এ সংসারের অন্নপূর্ণার কথাই। সে তোমার সামনে আজ দাঁড়িয়ে আছে দাদা। আমি তো কোনো ভুল বলিনি বৌদি। তুমি বৌদি এই গাঙ্গুলি বাড়ির অন্নপূর্ণা। তুমি একটা সন্তানের সংসারটাকে পূর্ণ করতে পারলো না, সে আবার অন্নপূর্ণা। দাদা, এ কথাটা তুমি এইভাবে বলতে পারলে? সাদ করে বলিনি, অনেক যন্ত্রণাই বলেছি। যন্ত্রণাটা কেবল তোমার বৌদির নয়, যন্ত্রণার ছিটে ফোটা তো তোমার বৌদির মধ্যে দেখতে পাই না। সব সময় দেখে আনন্দ একেবারে ভেসে যাচ্ছে। এদিকে আমার বুকের হয়ে যাচ্ছে, সেদিকে তো কারো নজর নেই। তুমি একবার বৌদির দিকে ভালো করে তাকিয়েছো, দেখেছো দাদা যে মেয়েটা সংসারের জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত করে সারাক্ষণ সংসারের মুখে হাসি ফুটিয়ে রেখেছে, আসলে তার অন্তরে সত্যি হাসিটুকু আছে কি না সেটা তার নিজের ব্যাধি। কোন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেছেন ব্যাধিটা তার, ব্যাধিটা তোমার নয়। ভয়ের সঙ্গে কি সব আলোচনা করছো তুমি? যাও আর নীতি জ্ঞান শোনাতে হবে না বৌদি, হবে না। বিষ খাওয়া যার স্বভাব হয়ে গেছে তার মুখে আর অমৃত রোচে না। বন্ধা নারীর স্বামীর আবার অমৃত আর বিষ। বন্ধা নারী না বন্ধা পুরুষ তার বিচার করবেন ডাক্তার বাবু। আমি তোমাদের দুজনকে নিয়ে কাল সকালে ডাক্তার বাবুর কাছে যাব। দিনের পর দিন, রাতের পর রাত যাকে ঘৃণা কিংবা করুণার চোখে তাকিয়ে যাকে তুমি বন্ধা বলে আসছো, দেখবো আসল বন্ধা সে না, আসল বন্ধা তুমি। যদি প্রমাণ হয় বন্ধা প্রতিমা তোমার বৌদি, তাহলে বলবো বৌদি বন্ধা আর তুমি অন্ধ, তাই চোখের সামনে সন্তান ঘুরে বেড়ায়
তুমি দেখতে পাও না দাদা। ওসব চাপড়ি কথা রাখ। আরে যদি প্রমাণ হয় দোষ আমার, তাহলে কি করবি? মহাভারতের দ্রৌপদী যেমন 5 ভাইয়ের জন্য 5 ভাগ হয়েছিল, এই গাঙ্গুলি বাড়ির বংশ রক্ষার্থে তোর বৌদিও কি 2 ভাইয়ের জন্য? তুমি ডাব কাটা দাঁটার কাটারিটা নিয়েছে আমার এই হাতের উপর কোপের উপর কোপ বসাও বৌদি, নাহলে কিন্তু আমার এই হাতটাকে আমি ধরে রাখতে পারছি না। বৌদি বৌদি তুমি ডাব কাটা দাঁটা নিয়েছে আমার এই ডান হাতের উপর কোপের উপর কোপ বসাও, আমি এই হাতটাকে আর রাখতে এটা একটা দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে আর কিছুই থাকবে না, আর কিছুই থাকবে না। সেগুলো ভাঙে বৌদি, কিন্তু চিরকালের মতো আমি যতদিন না ঘুমিয়ে পড়ছি এ ঘুম আমার ভাঙবে না বৌদি। ঘরে চলো, ঘরে চলো ঠাকুরপো, মুখে কিছু জল না। আমি ঘরে যাবো না বৌদি, আমি ঘরে যাবো না, আমি সব কিছু ছেড়ে দিয়েই চলে যাচ্ছি। এ বাড়িতে তোমার অধিকার আছে। তোমার এই অযাচিত করুণার জন্য তোমার পায়ে 100 কোটি প্রণাম। আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ চলে যাচ্ছি। আর যাবার আগে তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। অনল গাঙ্গুলি, সতী নারীকে অপমান করার সাহস কোন মুনির ঋষিদেরও ছিল না, তাই তুমি এই সতীর সম্পর্কে যে পাপ কথা তুমি উচ্চারণ করেছো, তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি তোমার ওই মুখ দিয়ে। ভগবান ভগবান তোমার মঙ্গল করো দাদা, ভগবান তোমার মঙ্গল করো, ভগবান তোমার মঙ্গল করো, ভগবান গাঙ্গুলি বাড়ি বাড়ি লেগে গেছে গোল। হরিবোল হরিবোল। অরণ্য ছেয়েছে বাড়ি, বৌদির মুখ হয়েছে হাড়ি, অনলটা খেয়ে গেল গোল। কলঙ্কিনী রাধা রানী করলে এটা কি? কলঙ্কিনী রাধা রানী করলে এটা কি? আয়ান বেটা চাটছে পাতা, আয়ান বেটা চাটছে পাতা, কানুর পাতে কি, কানুর পাতে কি, কানুর পাতে কি? কলঙ্কিনী রাধা রানী করলে এটা কি? করলে এটা কি? সাধু সাধু। কি অসাধারণ আজকের এই আয়োজন। না না, এ আর এমন কি অফিসার? বলেন কি হেমন্ত বাবু, মুরগির রোস্ট আর গলদা চিংড়ির সহযোগে বিলেতি সুরা আর ভজনান্তে দক্ষিণা বাবদ 1 পেটি বিয়া। না না, অরণ্য গাঙ্গুলির সর্বনাশের যে খবর পাওয়া গেছে তার কাছে তো সব কিছুই নয়। শেষ পর্যন্ত অরণ্য গাঙ্গুলিকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। তাই বলো বাবা হেমন্ত, ওই পুরানো চাল ভাতে পারে কিনা? অরণ্য রমন চর খেয়ে আমি দবিনি, ওই সমানে অন্যের মাথা চিপিয়ে খাবার ব্যবস্থা করেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার উদ্যমের কথা আমার সেই বাবার আমল থেকে আমি শুনে আসছি। তবে অরণ্যের গৃহত্যাগের মতো সুখবরের সঙ্গে বেঈমান বাঁকা বাগদির খুন হওয়ার ঘটনাটাও কম সুখবরের নয় হেমন্ত বাবু। এই বাঁকা বাগদি এবারে সেই রতিবাগদির বাবা এই খুন হয়েছে। কবে খুন হলো? কাল রাতে বোধ হয়। হ্যাঁ, আমাকেও কে যেন বলছিল। তবে খুন না আত্মহত্যা সেটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে, আত্মহত্যা হবে বলেই মনে হচ্ছে। কিন্তু ফ্যাক্টরিতে আন্দোলনের দিনও ওই বাঁকা বাগদিকে দেখেছি। ও অরণ্য গাঙ্গুলি আশেপাশে আগে বোধ হয় যা দেখা যেত হেমন্তদার পাশে পাশে, তাই না? হেমন্তদা সবই ঠাকুরের লীলা নারুগোপাল, সবই ঠাকুরের লীলা। এই লব কেষ্টটি কে হেমন্ত বাবু? আরে আমার মাসতুতো ভাই নারুগোপাল, আমার মায়ের দুঃসম্পর্কের বোন ওই ননিবালা দেবী, তার ছেলে, কলকাতার বিখ্যাত বিশ্বাস পরিবারের ছেলে। আরে বিনয়ের দিদি বনলতার সঙ্গে তো এরই বিয়ের সম্বন্ধ করছি আমি। আপনার আরে আমার সঙ্গে আপত্তি থাকলে নারুগোপাল আমার চেয়ে অনেক ভালো ছেলে, অনেক টাকার মালিক। এই সব কথা থাক হেমন্তদা।
তা কে খুন করলো বাঁকাবাগ দিকে কিছু কিছু টের পেলেন অফিসার? তাতে তোমার বা আমার কি দরকার নারুগোপাল, সে কাজটা পুলিশের। পুলিশের তো অনেক রকমের কাজ হয়। কোন খুনে পুলিশের প্রমাণ খোঁজা, কোন খুনে পুলিশের প্রমাণ হাফিস করা। কোনটা করলেন নন্দবাবু? ও বাবা, এ তো লেলা খেপা নয় হেমন্ত বাবু, বেশ আটো খুব সাবধানে থাকবে। সাবধানে থাকার কিছু, হেমন্ত দা আমার গুরু, কে যেন বলেছিলেন গুরুর কাছে শস্য আর গুরুর কাছে শিষ্য ওই একই ব্যাপার, তাই না হেমন্ত দা? যখন তখন চিবিয়ে গিলে ফেলতে পারেন। এই সার কথাটা নারুগোপাল বুঝে গেছে, তাই কোনোদিনও কোনো গন্ডগোল করবে না। পায়ের ধুলো দিন দাদা, পায়ের ধুলো দিন। এখন তবে যাই, আসছে হপ্তায় ওই সুখারাম বরজাতিয়ার কাছ থেকে মালের খবরটা নিয়ে আসছি। নারুগোপাল একটি রত্ন অফিসার, পুলিশের খাতায় নাম ধাম থাকাটা আশ্চর্য নয়। দোহাই তোমার দিদিকে তুমি বিয়ে করো। দিদি আমার বড় আদরের দিদি, তার জীবনে কিছু একটা সর্বনাশ ঘটে গেলে তুমি চিন্তা থাকবি নয়, তোকে আমি স্নেহ করি। যাও, ডু ইউর ডিউটি, ইউ আর মাই ব্রাদার। নো স্যার, আই এম ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার, মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। এরা আপনার কোন কুকুরের চেয়েও বিশ্বস্ত হেমন্ত বাবু? অ্যালসেসিয়ান না ডোবারম্যান? এই না, আমি ওদের কোনোটাই নয়, আমি হলাম খাঁটি দেশি। ওই আমি কুকুর নই, ওই হেমন্ত মিত্রের কুত্তা। ওর নির্দেশে যাকে ঘর কমরা জলাতঙ্ক থেকে তাকে কেউ বাঁচাতে পারে। আমি কিন্তু কুকুর নয় হেমন্ত বাবু। জানি অফিসার, আপনি বেড়াল। কথাই বলে বেড়ালের আড়াই পা, উপকার কি অপকার। বেড়াল আড়াই পা পেরোলে আর মনে রাখে না। তাই দুধটা সময় মতো নিয়ে যাবেন। খাবার টাবা ফুটিয়ে চোখ বুঝে বসে থাকবো। বাঁকাবাগদের খুনটা জবর হয়েছে, মদন মস্তানের পাকা হাত। নন্দ দারোগা গন্ধটুকুও পায়নি, পেলে শালা চাপ দিয়ে অনেক টাকা আদায় করে নিত। কাক পক্ষীও টের পেল না, অথচ পথের কাঁটা সরে গেল। আর পথের কাঁটা সরে গেলেই এই মিত্তির বংশ চিরকাল মদ আর মেয়ে ছেলে নিয়ে বাগান বাড়িতে উৎসব করে। কিন্তু কি হলো হরলালের? সে এখন এসে পৌঁছাচ্ছে না কেন? আজ সে যে মেয়েটাকে আনবে তার বয়স কোনো মতেই 16-র বেশি নয়। কিন্তু কি হলো হরলালের? কথার তো কোনোদিন নড়চড় হয়নি। নড়চড় হবে না। কে? আমাকে চিনতে পারলেননি? রতি, তুই এখানে কেন? আমি এখানে কেন সেটা তোমার মনকে জিজ্ঞেস করো। মনের নিকুচি করে না, এতে তোমারই বিপদ। এটা দামি কথা। তুই কেন এসেছিস সেটা বল। হরলাল কোথায়? হরলাল আমাকে বললাম আজ বক রাক্ষসের খাবার হব আমি। তোমাকে আর ওই বাবুর জন্য ছড়ে দিয়ে যেতে হবে না। ওই বক রাক্ষসটা আজ আমাকেই খাক। ব্লাডি ফোল, কোন সাহসে দিয়ে পরস্পরে ঢুকেছিস? যা তুই এখনই বিদায় হ। এই নে ট্রেনের ভাড়া। না, ট্রেনে নয়, এনে ট্যাক্সি ভাড়া। এক্ষুনি এখান থেকে বিদায় পাও, কেউ যেন টের না পায়। তাহলে ফুটে যাবে লয়। তুই যাবি কি না? এত সহজেই পাপ আজ বিদায় হবে না গো বাবু। কি চাস তুই রতি? জানতে চাই, আমি জানতে চাই কেনে তুমি তোমার কথা রাখো নাই কেনে? আমি তোর কোন কথা রাখিনি? তোমার জন্য আমি বেশ্যা হলাম। ওই দেবতার মতো মানুষ গাঙ্গুলিতে ছোট বাবুর মুখে আমি কালি ছিটাই দিলাম। ওই বনলতা দিদিকে আমি ঠকাইলাম। আর আমি যে তোর বাপের সব ঋণ মুকুব করে দিলাম, বিজরান বাবদ কত টাকা ছেড়ে দিলাম। চলে এইসব তো তোমার মিছা তৈরি করারই। ও বমরি ঋণটা মিচি হয়ে গেল। হ্যাঁ, আর তার জন্য ঝগড়া করতে তুই সোজাই পরস্পরে চলে এলি। আজকে জবাব চাইতেছি। জবাব বলো গো ভালো মানুষের বেটা, তুমি আমায় কথা দিয়েছিলে
গাঙ্গুলি বাবুর ছোট বাবুর মন ওই বড়দা দিদিকে ঠকাইতে পারলে তুমি তুমি আমাকে এত টাকা দেবে, আমার বাপকে টাকা দেবে, খাবার টাকা, কাপড় পরবার টাকা, কেনে কেনে তুমি তোমার কথা এখন কেনে? তোর বাবার কাছে তো আমি টাকা মাসে মাসে পাঠিয়ে দিচ্ছি। মিথ্যে কথা, একটা টাকাও তুমি মোর বাপটারে দাও নাই। কি আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যেবাদী? এই পরস্পরে কে আছে আমার দিকে আঙুল তুলে বলবে যে আমি মিথ্যেবাদী? একবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে, সেটা তো স্বাভাবিক। ধার্মিক সৎ সংস্কৃত মানুষের নামাবলীটা কষ্ট করে গায়েতে জড়িয়েছিলেন, সেটা অকস্মাৎ খুলে গেলে মানুষ আকাশ থেকে পড়বে, তাই না? তোমাকে বাড়ির খবর কে দিল বনলতা? তোমার ভাই বিনয় নিশ্চয়। না, সে এতটাই লোভী, নিজের আখেরটা নষ্ট হওয়ার ভয়ে সে তার দিদিকে মিথ্যে কথা বলেছে। তুমি নাকি কলকাতায়। তাহলে কে? বলবো না তার কথা, আমি কিছুতেই তোমাকে বলবো না, কিছুতেই বলবো না। কিন্তু হঠাৎ এত খোঁজ নিয়ে আমার জন্য তুমি এখানে চলে এলে কেন? কৈফিয়ত চাইতে। কৈফিয়ত চাইতে? কোন সাহসে তুমি আমার মাকে বলেছিল যে তোমাকে বিয়ে করতে আমার মত আছে? আরে বাহ, সত্যি কথা বলতে সহজ লাগে নাকি? সত্যি কথা, আমি সন্তানের মা হতে চলেছি, আর সেই সন্তানের বাবা তুমি। বনলতা, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে তুমি নিজের স্বার্থ লোভে এতটা নিচে নেমেছো, এটা আমি ভাবতে পারছি না। যাক যাক যাক, ও শব্দ তো নয়, বাদই দিলাম বনলতা। তা বিয়েটা কবে হচ্ছে? মানে আমার গলায় মালাটা কবে দিচ্ছ? আরে বাঁদরের গলায় মুক্তোর মালা কি মানায়? শেষবারের মতো আমি তোমাকে জিজ্ঞেস করছি বনলতা, বিদেশ তুমি যাবে কি না? আমি বাঁকুড়ায় গিয়েও সুখী হতে চাই, কিন্তু মিথ্যের হাত ধরে আমি বিদেশেও যেতে চাই না। এই তেজ তোমারও থাকবে না বনলতা, আসতে হবে তোমাকে আমার কাছে। আমাকে স্বামী বলে তোমার ওই উঁচু মাথাটা নিচু করতে পারবোই আমি, আর তা যদি না পারি তাহলে ওই বাবা বাবার মতো আমাকে খুন হতে হবে, তাই না? কি বললে বনলতা দি? আমার বাপ পাকা বাঁধি রে, শয়তান মারি ফেলেছে। বনলতা, ও একটা পাগলি। পাগলি নয়, রতিবাদী। এই বাঁকা বাগদির মেয়ে পাগলি নয়, এ তো রতি। সেই রতি, আমি রতি। বল দিদি বল, আমার বাপটা ঠিক নয়, তাকে শয়তানটা মারি ফেলেছে। মেরে ফেলেছে? কে তোর বাপকে মেরেছে? ওই অরণ্য গাঙ্গুলির সঙ্গে সেই দিনের আন্দোলনের যোগ দেয়া, যাদের চোখে জ্বালা ধরে গেছিল, সেই তোর বাবা বাঁকাবাড়িকে খুন করেছে। শয়তান, তোমাকে আমি ছাড়বো না। হ্যাঁ, তুমি মেরে ফেলেছো আমার বাবা, আমার বাপটাকে মেরে ফেলেছো। তোমাকে আমি খুন করে দেবো। এতদিন শয়নের স্বপ্নে নিশির জাগরণে শুধু এই দিনটাই গুনছিলাম, এই দিনটার অপেক্ষায় বসেছিলাম। বলনা রথে, সত্যি করে বলনা, সত্যি কি অরণ্য তোর পবিত্রতা ছিনিয়ে নিয়েছিল? সব মিছা কথা, সব মিছা কথা। গাঙ্গুলির ছোট বাবুর দেবতা আছে, আমার ইচ্ছে পেয়েছিল এই শয়তান। আমার পেটে ছিল এই শয়তানটার বাচ্চা। তুই মিথ্যে কলঙ্ক চাপিয়ে দিলি ওই অরণ্য মাথা। কেন মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিলি ওই দেবতার মতো মানুষরা অরণ্যের মাথায়? বল রতি, কেন? ওই যে শয়তানটাকে ভালোবেসেছিলাম গো দিদিমণি, ওই যে ভালোবেসেছিলাম। তুমি বিশ্বাস করো দিদিমণি, আমি বিয়ে করতে চাই নাই, শুধু আমার শরীর আর মধ্যে শয়তানের রক্ষিতা হতে চেয়েছিলাম, কিন্তু শয়তান তাও হতে দেয় নাই। আমার এই শয়তানটা পাচার করে দিল আমি ওই দেবতার মতো মানুষটাকে বারবার হারিয়েছি আমার মনের দরজা থেকে। সে চিৎকার করে বলেছে, আর আমি পাথরের মতো শুধু দাঁড়িয়ে থেকেছি। এই শয়তান, তাহলে তোমার চক্রান্ত, তোমার সেই শয়তানের চক্রান্ত, এই পরস্পরের যত শয়তানি, এই শয়তানটার তুমি জানোয়ারটার বুকে আমি চাকুটা বসাতে পারলাম না গো দিদিমণি। চলি গো দিদিমণি, আমি চলি। পারলে ছোট লোক ভাবতে পেয়ে জানে।
আমার অরুণ জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিস, তছনছ করে দিয়েছিস, তেমনি তোর জীবনটাকেও আমি তছনছ করে দেবো। পারবে না বনলতা, আমার জীবনটা তছনছ করতে তুমি পারবে না। বরং সারা জীবন যাতে আমারই বালিশে মুখ গুঁজে তোমাকে করতে হয়, আজ সে ব্যবস্থায় আমি করব। না না বনলতা নাম, অরণ্যের কাছে আমি বারবার হেরে গেছি, আর আমি হারতে পারবো না। তাকে আমি বাড়ি ছাড়া করেছি, এইবার তার জীবন থেকে তোমাকে কেড়ে নিয়ে তাকে আমি দেশ ছাড়া করবো। পৃথিবীর কারো সাধ্য নেই যে অরণ্যের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, কারো সাধ্য নেই। জানি জানি সত্যি নারী জানি, কিন্তু আজকে আমি তোমার দেহটাকেই অপবিত্র করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিনে মিথ্যে করে বলো তোমার মাকে কথাটা, আজ আমি সত্যি করে তুলবো। কাছে এসে বলছি, একটা কথা মনে রেখো, আমি কিন্তু রতি নই, আমি পূর্ণতা। আমার উপর যদি অত্যাচার করো তাহলে তোমার শরীরের রক্ত দিয়ে তার প্রতিশোধ দিতে হবে। অরণ্য তোমাকে রেহাই দেবে না, আর আমিও তোমাকে ছাড়বো না। সরে যাও। জানি জানি জানি, সাপেলির ফোঁস না থাকলে তাকে বস মানাতে সাপুরের কোনো মজাই নেই। বলো বনলতা, এর পরেও কি সানাই বাজবে না? বনলতা অজ্ঞান হয়ে গেল না? বনলতা কথা বলো। হেমন্তদা, কে? বিনয়, তুই এখানে? আমার দিদি এভাবে পড়ে আছে কেন? আরে প্রশ্নটা তো আমার ওরে বিনয়। কি হয়েছে, কি হয়েছে হেমন্তদা? দিদির সঙ্গে দেখ বিনয়, দিদির সঙ্গে তো যতই বিলের অমিত থাক, কিন্তু রাত্রিবেলা একা একা এভাবে বেরোতে দেওয়াটা তোর উচিত হয়নি। এবার বোঝো। কে পড়ে আছে দাদা? একই দিদি, দিদি এভাবে পড়ে আছে কেন দাদা? তবে কি দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বিজয়, কি কি হয়েছে হেমন্তদা? আরে বাবা, আমি কি চাই কিছু বুঝতে পারছি? শোন না বিনয়, এই তোরা চলে যাবার পর না আমি একটা কবিতা লিখবো বলে সবে ঘর থেকে বেরিয়েছি। হঠাৎ দেখি বারান্দার উপর থেকে অরণ্য অরণ্য বলে চিৎকার করতে করতে ছুটে আসছে বনলতা। ছুটে এসেই আমার এই হাতের উপরে পড়ে অজ্ঞান হয়ে গেল। কি যে ওকে বাড়ির ঠিকানা দিল আমি তাও জানি না। তোমার কি মনে হয় দিদিকে অরণ্য গাঙ্গুলি দর্শন করেছে বিনা? হতে পারে, আর কি হতে পারে না সেটা পরে বোঝাবে। হেমন্তদা, হেমন্তদা তুমি দিদিকে নিয়ে থানায় চলো। না 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 না, থানায় নয় বিনয়, থানায় নয়। আমি বনলতাকে যে অবস্থায় দেখেছি তাতে মনে হচ্ছে এখন ওকে কলকাতার মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়াই ভালো। কারণ ওকে যে অবস্থায় দেখেছি তাতে আমার মনে হয় বুঝি পাগলই হয়ে গেছে রে বিরাট। তবে 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 কোনো ভয় করিস না, কলকাতায় আমার বন্ধু শিখে বড়ুয়া নার্সিংহোম রয়েছে, আজ রাতেই সেখানে গিয়ে অবস্থায় নিয়ে যেতে হবে। কিন্তু নিয়ে যাওয়ার আগে বাবা মা কি একবার দেখবে না? কি দেখবে সুস্থ করে আনি, তারপর দেখবে। আমি কি দিদির সঙ্গে যাবো? না না ভাই বিজয়, তোমার দিদির ভার আমি একাই বইতে পারবো। বিনয়, হীরা সিংকে গাড়ি লাগাতে বল। চাচ্ছি, তবে তবে আমাদের দিদি আবার সুস্থ হয়ে ফিরে আসবে তো? জানি না, আমি জানি না, আমি জানি না। তুমি কি জানো বিজয়, তোমার দিদি এখন কোথায়? হেমন্ত দাদা বলেছিল কলকাতায় মেন্টাল ক্লিনিকে দিদিকে ভর্তি করা হয়েছে। অনেক জোর করে মেন্টাল ক্লিনিকের নাম ওই হেমন্ত মিত্র পেট থেকে টেনে বার করেছি। কি নাম? নাম বিশফুল, মধ্য কলকাতায় বিশফুল স্ট্রিটে। ঠিক আছে, কাল রাতে আমি বনলতা দেবীকে হেমন্ত মিত্রের বাগান বাড়ির ঠিকানা দিয়েছিলাম। তখন দিদিকে আপনি কেমন দেখেছিলেন? খুবই সুস্থ এবং স্বাভাবিক। আমার মন বলছে এর পেছনে গভীর একটা চক্রান্ত আছে। চক্রান্ত? চক্রান্তের মেঘ ছিঁড়ে কুটে সত্যের সূর্যকে আমি একদিন ধরবই। কিন্তু আমি শুনেছি আপনি হেমন্ত মিত্র সম্পর্কে ভাই হন।
আরো আমার একটা পরিচয় আছে বিজয়, যাক সে কথা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার দিদি বনলতা দেবীকে ঠিক খুঁজে বার করবই। দয়া করে আপনি তাই করুন নানুগোপাল বাবু, দয়া করে আমি তাই করুন। দিদি ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। ধৈর্য ধর বিজয়। হেমন্তদা বলেছিল আমার সঙ্গে নাকি তোমার দিদির বিয়ে ঠিক করেছে। আমি আর কি ঠিক করবো রে ভাই, আমার তো সবই ঠিক হয়ে যাচ্ছে। এই দেখো আমার মন বলছিল হেমন্তদা আসছে। দিদি কি আর ভালো হবে না হেমন্ত দা? না না, ভালো তাকে হতেই হবে, ভালো সে আলবাত হবে, ভালো তাকে হতেই হবে বিজয়। দিদির খবর কি হেমন্ত দা? দিদির কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, নার্সিংহোমে গিয়েই জ্ঞান ফিরেছে। আর নার্সিংহোমে গিয়ে বনলতা ডাক্তারবাবুকে বলছিল, ডাক্তারকে দেখে দিদি কি বলছিল? বলছিল পাগল পাগল তুই, পাগল তোরা, নিজেদের সুখের জন্য পাগল। তোদের কেউ পাগল বলে চিনতে পারে না, কেন জানিস? কারণ আজকের পৃথিবীতে তোদের সংখ্যাটাই অনেক বেশি। একথা বলেছিল বনলতা ওই নতুন মন্ত্রীর যত বলেছিল। শান্ত হও বাবা, একটু শান্ত হও তুমি। কেবল বাস মতো মুড়ি কুড়াই তো যত, ঠন করে ঠেকাই তো শিকলের পর, চেয়ে দেখি তো না নুড়ি, দূরে ফেলে দিত ছুরি, কখন ফেলেছে ছুড়ে পরশ পাথর, পরশ পাথর। চুপ করো, চুপ করো তুমি। মেয়েটা সর্বনাশ হয়ে গেল আর উনি পাগলামি করছেন। মাগো, একটা শোকে পাথর হওয়া মানুষকে তুমি এভাবে আঘাত করতে পারছো? চুপ কর বিজয়, যত আমি তোদের ভালো করি ততই আমাকে তোরা খোঁটা দিস। বিজয়ের কথাই একটু মনে করবেন না মাসিমা। এসো এসো বিজয়, এখন আমরা চাই মা বনলতা একটিবার এই বুড়োটার কাছে ফিরে আইবো। আমি তোকে সব পাপ থেকে মুক্ত করবো মা, আমি তোকে সব পাপ থেকে মুক্ত করবো। না না না, আমি ওই কি পাপ থেকে মুক্ত করবো? আমি তো নিজেই পাপ থেকে বোঝাচ্ছি। এই দেখো এই দেখো, তোরা কেন কেন তুমি এমন কষ্ট পাচ্ছ? আচ্ছা, কষ্টকে শুধু তুমি একাই পাচ্ছ, আমি পাচ্ছি না? আমি কি তাকে পেটে ধরিনি? শাস্তি দাও, শাস্তি দাও হেমন্ত, শাস্তি দাও। ওই অরণ্যকে তুমি কঠোর শাস্তি দাও। হ্যাঁ দেব। বিনয় এক্ষুনি পুলিশ অফিসার নন্দ হালদারকে নিয়ে এখানে আসছে। আপনারা বাবা মা দুজনেই তাকে বলবেন আপনারা সন্দেহ করছেন যে অরণ্যই আপনাদের মেয়েকেই লোভ করে দিয়েছে। কাল সন্ধ্যে থেকে আপনারা বনলতাকে খুঁজে পাচ্ছেন না। ও হ্যাঁ, আরো বলবেন বাড়ি থেকে বেরোবার সময় বনলতা বলে গিয়েছিল অরণ্যের সঙ্গে মোকাবিলা করতে যাচ্ছে। ভালো করে বুঝিয়ে দাও বাবা, ভালো করে বুঝিয়ে দাও। ওই মহিলা কিন্তু তোমার পোষা পেশাদার সাক্ষী নয়। না না, ওই শয়তানকে শাস্তি দিতেই 100 মিথ্যে কথা আমি এক নিমেষে বলে দিতে পারবো। আর আপনি পারবেন তো চাটুর্যে খুঁড়ো? হেমন্ত নিজের ইষ্ট দেবতার নামে মিথ্যে কথা বলে যে কার্য সিদ্ধি করতে পারে, সে তোমার মতো একটা সোনার হাঁসের জন্য দুটো শেখানো কোথায়? মাথা নাড়তে পারবে না। পারবো হেমন্ত, আমি নিশ্চয়ই পারবো। বাবা হেমন্ত, ভালো করে আমার বনলতা আমার কোলে ফিরে আসবে তো? হ্যাঁ আসবে আসবে আসবে। শোনো হেমন্ত মিত্র, আমি এসে গেছি। অরণ্য বনলতা কোথায়? বাবা বাবা, চোরের মায়ের বড় গলা। তুমি জবাব দাও অরণ্য, বনলতাকে তুমি কোথায় লোভ করেছো? শোনো হেমন্ত মিত্র, একই মঞ্চে একই নাটক তোমাকে আমি দ্বিতীয়বার করতে দেব না। রতি হারিয়ে গেছে, বনলতাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। আরে শুনুন শুনুন, আপনারা শুনতে পাচ্ছেন? বনলতার সর্বনাশকারী আপনাদের সামনে দাঁড়িয়ে আছে।
আপনারা কি মুখ বুঝে সহ্য করবেন? আসল অপরাধীকে কি এইভাবে ছেড়ে দেবেন? ছাড়বো না হেমন্ত মিত্তির, ছাড়বো না। আসল অপরাধীকে এরা ছেড়ে দিলেও আমি কিছুতেই ছাড়বো না। বলো বলো হেমন্ত মিত্তির, বনলতা কোথায়? আমাকে অ্যারেস্ট করা হচ্ছে কি অপরাধে? বনলতাকে অত্যাচার করে হরণ অপরাধী। কি বলছেন কাকিমা? এইটুকু বয়স থেকে আপনি আর আমার মা বনলতাকে আমার বাগদত্তা করেছিলেন, আর সেই আমি কিনা বনলতাকে ইলোপ করেছি? হ্যাঁ তুমি সেই শয়তান। আরে ওহে ওহে হেমন্ত মিত্রের শিষ্য, কাল যখন হেমন্তর বাগান বাড়িতে বনলতাকে অজ্ঞান অবস্থায় গাড়িতে তোলা হচ্ছিল, তুমিও সেখানে উপস্থিত ছিলে। আজ দিদি বেচে টাকা নিচ্ছ, কাল বউ বেচে বড় লোক হতে পারবে। কে দেখেছে আমার গাড়িতে যে বনলতাকে তোলা হচ্ছে? সে কথা কে দেখেছে শুনবে হেমন্ত মিত্তির? কে দেখেছে সেই দৃশ্য? একজন দেখেছে এই মর্তের শশী কনস্টেবল, আর একজন দেখেছে ওই স্বর্গের ঈশ্বর। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। আমি তখন এই কথা বললাম তোমাকে বারে, এখন আমার দোষ। বিশ্বাস করুন আমি কিচ্ছু দেখিনি স্যার, আমি কিচ্ছু দেখিনি। শশী, কি বলছো তুমি? কাল যখন আমি ধুমজালের মোড়ে দাঁড়িয়েছিলাম, তুমি ছুটতে ছুটতে এসে আমাকে বললে, বাঁচাও বাঁচাও অরণ্যদা, তুমি বাঁচাও, বনলতাকে অজ্ঞান অবস্থায় হেমন্তর বাগান বাড়িতে গাড়িতে তোলা হচ্ছে। সেখানে উপস্থিত ছিল বিনয়। তুমি আমাকে ছুটতে ছুটতে এসে বললে, বাঁচাও বাঁচাও অরণ্যদা বাঁচাও। সেখানে কিছু একটা ঘটেছে, কিছু একটা রহস্যের গন্ধ তুমি পেয়েছো, আর তোমার কথা শুনে আমি ছুটতে ছুটতে বনলতা বলে গিয়েছিলাম। সে তো তুমি দেখোনি। কালকের রাতের ঘটনা আজকে কি ভুলে যাব? কালকে তোমার সঙ্গে আমার দেখাই হয়নি, কেন তুমি আমার ঘরে দোষ চাপাচ্ছ ভাই? আসব মিথ্যে। কালকে রাতে আমি কিছু দেখিনি স্যার। আমি দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে, নিষ্ফল মাথা কুটে। বিনয়, তুমি চুপ করে আছো কেন? তুমি অন্তত কিছু বলো। আমি বলছি অফিসার, এই শয়তানি আমার দিদির সর্বনাশ করে তাকে উদাও করে দিয়েছে। হ্যাঁ অফিসার, আমি মা হয়ে বলছি, আমার মেয়ের সর্বনাশ করেছে এই অরণ্য। মেয়ে আমার কাল বাড়ি থেকে বেরোনোর সময় বলে গিয়েছিল অরণ্যর সঙ্গে শেষ বোঝাপড়া করবে, তারপর মেয়ে আমার বাড়ি ফেরেনি। এই অরণ্য তাকে আর বাড়ি ফিরতে দেয়নি। শুনতে পাচ্ছ অরণ্য? কথাগুলো শুনতে পাচ্ছ? আজ সবাই তোমাকে অপরাধী করছে, দেখতে পাচ্ছ? আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে, নিষ্ফল মাথা কুটে। বলুন বলুন চাটুজ্জে বলুন, আমি আপনার পায়ে মাথা কুটে বলছি চাটুজ্জে খুঁড়ো, এরা যা বলছে আপনিও কি তাই বলছেন? বলুন বলুন চাটুজ্জে খুঁড়ো, আজ অন্তত একটিবার সত্যি কথা বলুন, বলুন বলুন। অর্ধেক জীবন বুঝি কোনখানে চক্ষু বুঝি, পর্ষলভে ছিল যার এক বল ভয়, বাকি অট্টভাগ্র প্রাণ আমার করিছে তার, ফিরিয়া খুঁজিতেছে পরশ পাথর ফিরিয়া। জয়নারায়ণ কাকা শোকে পাথর হয়ে গেছে। নিয়ে যান অফিসার, নিয়ে যান। এই শয়তানটাকে নিয়ে গিয়ে রুলের পর রুল চালাবার অর্ডার দেন। শোনো হেমন্ত মিত্তির, একটা কথা আমার তুমি ভালো করে শুনে না গো। আমার জীবনটাকে নিয়ে তুমি জুয়া খেলেছো, বাঁকা বাগদির মেয়ে রতিকে ধর্ষণ করে হিরোপ করে দিয়েছো, আর সব শেষে তুমি আমার চরম জায়গায় হাত দিয়েছো। লতাকে ছিঁড়ে এই বরণ্যকে তুমি মরুভূমি করে দিয়েছো। তাই একটা কথা তুমি শুনে রাখো, আমি বাঁচবো, আর যদি বাঁচি বনলতার হাসি মুখ দেখতে দেখতেই বাঁচবো, আর যখন মরবো বনলতার হাসি মুখ দেখতে দেখতেই মরবো, আর যখন মরবো তখন কলির ঘটোৎকচের চাপে তোমার পুরো কৌরব কুলটা ধ্বংস হয়ে যাবে পায়ের ধুলোয়। মনে রাখো আমি ঘুরছুটি, আমি এলোকেছি ঝড়, আমি অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী। না না না, আমি অরণ্যকে হাজত থেকে ছাড়াতে উকিল লাগাতে পারবো না। দাদা হয়ে অরণ্যের বিপদে তুমি দেখবে না? আরে জান জান, আমার ভাইকার আমায় নতুন করে চেনাতে আসবেন না। এতটুকু বয়স থেকে বনলতাকে দেখে শেষে কিনা তাকেই ছি
অরণ্য সম্পর্কে এই কথা ভাবতে তোমার লজ্জা করছে না? অত ভাবাভাবি আমি বুঝি না। আমি আপনাকে শেষ করে জানি যে ডাক্তারবাবু, অরণ্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে বাড়ি ছেড়ে চলে গেছে। আমিও মনে মনে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্নই করেছি। কাজে একটা বাইরের ছেলে যে মাতাল দুশ্চরিত্র অপহরণকারী, তাকে জেল থেকে ছাড়াবার জন্য এই গাঙ্গুলি বাড়ির সিন্ধুকের ডালা একটিবারের জন্য খুলবে না, খুলবে না, খুলবে না। তুমি ছিন্ন করতে পারো, কিন্তু এই গাঙ্গুলি বাড়িতে সম্পত্তির অধিকার অরণ্যর কাছ থেকে তুমি কিছুতেই ছিনিয়ে নিতে পারবে না। কারেক্ট। তোমার মন থেকে অরণ্যর অস্তিত্ব তুমি মুছে দিতে পারো, কিন্তু গাঙ্গুলি বাড়ির ব্যবসা বাণিজ্য সমস্ত সম্পত্তি থেকে তোমাকে আধা আধি ভাগ দিতে হবে, নাহলে আইন তোমাকে ছেড়ে কথা বলবে না। আইন আমার কিছুই করতে পারবে না ডাক্তারবাবু। আমার বাবা এমন উইল করে গেছেন যে আমি যদি স্বেচ্ছায় অরণ্যকে কিছু না দিই তাহলে কেউ আমায় দন্তস্ফুটও করতে পারবে না। তার মানে সমস্ত সম্পত্তি বাবা আমার নামে দলিল করে গেছেন। তা বাবা হঠাৎ সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেলেন কেন? কারণ তিনি বিশ্বাস করতেন আমি অরণ্যকে কোনোদিন ঠকাবো না। বাবার সে কথা মনে রেখেও আজ নিজের ছোট ভাইকে ঠকাতে তোমার এতটুকু বিবেকে বাজছে না? না, বিবেকে বাজছে না, কারণ সে আমায় আগে ঠকিয়েছে। ঠকিয়েছে? অরণ্য তোমায় ঠকিয়েছে? বলো কি ঠকিয়েছে? না, সে কাউকে ঠকায়নি, সে ঠকাতে জানেই না। বেশ, ভাইয়ের সম্পত্তি নিয়ে তুমি সুখী হতে চাও, কিন্তু আমি তাকে জেল থাকতে দেব না। ডাক্তারবাবু, আপনি উকিল ঠিক করুন। বৌমা, হ্যাঁ, তা যদি আমি করতে পারতাম তাহলে মিছে মিছে আমি অলালের কাছে ধর্ণা দিতাম না। আমি তো গরিবের ডাক্তার মা। আপনি গরিবের ডাক্তার হলেও আমি কিন্তু গরিবের মেয়ে নই। প্রত্যেক মাসে আমার বাপের বাড়ি থেকে আমার হাত খরচের টাকা আসে। অরণ্যের আবদার এতদিন মিটেছে আমার বাপের বাড়ির টাকা দিয়ে। আজও অরণ্যকে জেল থেকে ছাড়াতে হলে আমাকে গাঙ্গুলি বাড়ির সিন্ধুক খুলতে হবে না? আমার বাবা বিয়েতে আমাকে যত গয়না দিয়েছে সমস্ত খুলে দেবো। আপনি তুমি জানতে চাইছিলে না তোমার আদরের ঠাকুরপো আমাকে কি ঠকিয়েছে? তাহলে শোনো, বলছি সে আমাকে কি ঠকিয়েছে, কান খুলে শোনো। সে আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। তুমি আর আমার নেই, তুমি অরণ্যের হয়ে গেছো, তুমি তার সঙ্গে নষ্ট হয়ে গেছো। বৌমা, এরপরেও তুমি আমায় বাঁচিয়ে রাখবে ঠাকুর? বৌমা, আমি তাহলে এখন আসি মা। আসুন ডাক্তার বাবু, এরপরেও আপনার দিকে ফিরে তাকাবার শব্দ আমার নেই। শুধু আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি আসুন। এত বিষ এই গাঙ্গুলি বাড়ির বাতাসে যে ডাক্তার হয়ে সেই বিষ মুক্ত করার ওষুধের নাম আপনি বলতে পারবেন না। তাই আপনাকে প্রণাম করে বলছি, আপনি আসুন। আর যাবার আগে একটা কথা শুনে যান, যদি কখনো কোনোদিন আমার মৃত্যু সংবাদ পান তাহলে দয়া করে সার্টিফিকেটে লিখে দেবেন মৃত্যুটা স্বাভাবিক। বৌমা, দেখা করাবো। এই দিন সত্যি করেই তো তোমাকে এখানে নিয়ে এলাম গো ডাক্তার বাবু। কিন্তু বনলতাকে এখানে দেখতে পাবো তা যে আমি বিশ্বাস করতে পারছি না রদি। কেনে? এই গলিটা নোংরা বলে পাকেই তো পদ্ম ফুল ফোটে গো ডাক্তার বাবু। তাছাড়া একটা মানুষ 2 বছর হলো হারিয়ে গেছে। এই 2 বছরের মধ্যে কত কি পাল্টে যায়। আর বনলতা যদি পাল্টাবে না, তার জীবনটা পাল্টাবে না। তাই তো 2 বছর হয়ে গেল বনলতা পরস্পর থেকে হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে আমিও 6 মাস হলো হাল ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বনলতা বুঝি চিরকালের মতোই হারিয়ে গেল। কিন্তু দুনিয়াটা গোল, তাই কলকাতার এই রাস্তায় পরস্পরের আরো একটা হারিয়ে যাওয়া মেয়ে এই রন্টি বাগদের সাথে তোমার দেখা হয়ে গেল ডাক্তার বাবু। আমার সামনে যেমন হেমন্ত মিত্রের কুকর্মের কথা বলছিস, সেসব কথা বনলতাকেও বলেছিস বুঝি? বুঝেছি। সে সব কথা তেনাকে বলেছি, তার কাছেই শোনো তুমি। শুনবো বই কি, আগে তো তাকে দেখি। বনলতাকে যে ফিরে পাচ্ছি এটাই তো আমি বিশ্বাস করতে পারছি না। বনলতা দিদিকে যে ফিরে পাচ্ছ তাই বা কে বলতে পারে ডাক্তার বাবু? একটা মানুষ 2 বছর আগে আর 2 বছর পরে আকাশ পাতাল ফারাক হয়ে যায়, তখন তার ভেতরটাই থাকে, কিন্তু বাইরের মানুষটা কত তফাৎ হয়ে যায়। এসব কি বলছিস তুই? হ্যাঁ গো ডাক্তার বাবু, আমি ঠিকই বলছি। তবে বনলতাদের একটা কথাও আমি তোমাকে বলবো না, তেনার কথা তিনিই তোমাকে বলবে। কিন্তু কোথায় বনলতা?
তুই যে কাকে দিয়ে ডাকতে পাঠালি সে তো কই এলো না। তবে কি তুই আমার সাথে ঠাট্টা করছিলি? না ডাক্তার বাবু, ঠাট্টা করছিস না, তিনি আসছে। ওই দেখো তোমাদের বনলতা দি এখানে ছিল, আছে, থাকবে, ওই সে আসছে। জোড়াইতে চাই কোথায় জোড়াই, কোথাতে আসি কোথা ভেসে যায়, জোড়া জোড়াই কোথা হতে আসি কোথা ভেসে যায়, জোড়াইতে চাই। কে কে? আমি পরশপুরের ডাক্তার সান্যাল। ডাক্তার বাবু, আপনি সেই পরশপুর থেকে আমার পরশ পেতে এখানে চলে এসেছেন বুঝি? বনলতা! ওই নাম ধরে ডাকবেন না, সে মারা গেছে। এখন আমার নাম মুক্তমালা, রত্নমালা, চন্দ্রাবলী, শশীকলা। আদরের নামগুলো বলবেন নাকি নিজের একটা নাম রাখবেন? আমি কাকে দেখছি? কাকে দেখছেন আপনি বুঝতে পারছেন না? তাহলে শুনুন আপনি কাকে দেখছেন। আপনাদের ডাক্তারি পরিভাষায় যাকে বলে সেক্স ওয়ার্কার, খবরের কাগজে যাকে বলে যৌন কর্মী, আর সাধারণ মানুষের ভাষায় যাকে বলে বেশ্যা। আমার প্রতি রাতে বাজার দর কিন্তু 2000 টাকা, সঙ্গে কত আছে? তুমি চুপ করো, তুমি চুপ করো, এ আমি সহ্য করতে পারছি না। তুমি কি সেই বনলতা? চুল তার কবিকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবন্তী কারুকার্য, অতি দূরে সমুদ্রে পারে হাল ভাঙা যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভিতরে, তেমনি দেখেছিলেন তারে অন্ধকারে। বলেছিল সে, এতদিন কোথায় ছিলেন, কোথায় ছিলেন ডাক্তার বাবা? ওই হিমন্ত মিত্রে আমাকে ধর্ষণ করলো, আমাকে অজ্ঞান অবস্থা তার গাড়ি চাপে নিয়ে এলো, তার নার্স চেপে ডাক্তারের ইনজেকশন দিল, কিন্তু জ্ঞান রইল, শক্তি রইল। চোখ দিদার জল ঝরে পড়ল, কিন্তু প্রতিবাদ করতে আমার হাত উঠল না। একের পর এক আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেল, কিন্তু আমার গলা থেকে স্বর বেরিল না। অরণ্য, অরণ্য বলে কত ডেকেছি, মনে মনে কত সেরেছি, বলেছি অরণ্য, অরণ্য তোমার বনলতা আজ বড় কষ্টে আছে, তাকে বাঁচাও। হে অরণ্য, ঈশ্বর তুমি আমার অরণ্যকে আমার কাছে এনে দাও, কিন্তু এনে দেয়নি। চুপ কর, চুপ কর বোন, তুই চুপ কর। হ্যাঁ ডাক্তার বাবু। তারপর চুপ চুপ করে সব কিছু সইতে সইতে চোখের জলের তরি ভাসাতে ভাসাতে আমি পৌঁছে গেলাম এই মহানাগরিক মহামহলে। এই গলিটা না, এই গলিটা নোংরা, কিন্তু এই মহারানীর মহলটা একবারে বৃন্দাবনের মতো। আর আমি সেই বৃন্দাবনের রাধিকা, আর অতি ললিতা সে আমার সখী, ওর সঙ্গে আমার এখানে দেখা। জানেন ডাক্তারবাবু, জানেন রতিন আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। সে আমাকে বারবার বলে পালাও পালাও পালাও, যদি পালাও, যদি বাঁচতে চাও এখান থেকে পালাও, আর যদি না যাও মরো। মরবি কি রে তুই? কিন্তু ওর জন্য অরণ্য। চুপ করো, চুপ করুন ডাক্তারবাবু, চুপ করুন। আপনাদের অরণ্য যাকে ভালোবাসতো সে ছিল সতী, সাবিত্রী, সীতা, অরণ্যতে। আর আজকের এই বনলতাকে আপনাদের অরণ্য যদি দেখে তার ভালোবাসা বেলুনের মতো একবার চুপসে
অপবিত্র মুখে আমি অরণ্য মতো দেবতা মানুষের নাম মুখে আনবো না। মনের মধ্যে হাতড়ে হাতড়ে আমি খুঁজবো, তার মুখটাকে আমি দেখবো, আর ঈশ্বরকে হাত জোড় করে বলবো, ওগো ঈশ্বর, আমার অরণ্য জীবনে যত কলঙ্কের কাটা আছে তুমি আমার জীবনে দাও। জানো না তবু অরণ্যের সুখে এই পতিতা, এই গণিকা একটু পড়বে না, একটু পড়বে না। আজ আমি তোমার একটা অভাবনীয় ঘটনার কথা শোনাবো। কি ঘটনা শোনাবেন? যে অরণ্যের বিয়ে হয়ে গেছে, তাই না ডাক্তার? আজ থেকে 2 বছর আগে অরণ্যর জেল হয়ে গেছে। কি বলেন ডাক্তার বাবু? অরণ্য জেলে কার জন্য? তোমাকে ধর্ষণ করে ইলোপ করার অপরাধে। হতে পারে না। এটাই হয়েছে। অরণ্যের সবকিছু কেড়ে নিয়ে তাকে নিত্য নিঃস্ব করে দিয়েছে তারই আবাল্যের বন্ধু হেমন্ত মিত্র। তুমিও প্রস্তুত হও। এবার পূর্ণতা আসছে। আমি পূর্ণিমা, পূর্ণ চাল, একাদশী আসতে তোমার অত্যাচারের চাকায় শান দিতে দিতে আমি আজ কাস্তে হয়ে উঠেছি। এই কাপটা এবার তোমার উপর গিয়ে পড়বে, যেদিন আমি সেই পরশপুরের মাটিতে পাবো। তুমি পরশপুরে যাবে বনলতা? যাবো ডাক্তার বাবু, যাবো। অরণ্যের পিঠে বুকে পুলিশের দাগগুলো হয়তো আমি মুছে দিতে পারবো না, কিন্তু তার গায়ে কলঙ্কের দাগগুলো মুছিয়ে দেওয়ার জন্য আমি যাবো ডাক্তার বাবু। আমি যাবো। আমি পরাণের সাথে খেলবো আজকে মরুর খেলা। নিশিত বেলা, সঘন বড় সঘন ধার, হেরো বাড়ি তাদের চারিধারে ভীষণ রঙে রঙে ভাষায় খেলা, স্বপ্ন শয়নে নিশিয়াছে রাত্রি অন্ধকার। নিশিত বেলায় আমি পরাণের সাথে খেলিব আজকে মরুন খেলা। আমি পরাণের সাথে খেলিব আজকে মরুন খেলা। আকাশ মেঘে থমথম করছে, ঝড় উঠবে আকাশে, ঝড় উঠবে এই গাঙ্গুলি বাড়িতে। অরণ্য আজ সকালে জেল থেকে ছাড়া পেয়েছে। সোহাগের দেওরকে দেখবার জন্য সারাটা দিন প্রতিমাকে ছটপট করতে দেখেছি, বিবিকে দেখেছি, কিন্তু গোলামকে দেখিনি এতক্ষণে তল্লাটে। দেখা গেল এই সন্ধ্যেবেলা ঠিক দেখা গেল মতো এসেছে গাঙ্গুলি বাড়ির বাগানে। গাঙ্গুলি বাড়ির বড় বউকে দেখেছি চুপি সারে খিড়কির দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, সব দেখেছি। পালিয়ে গিয়ে ঘর বাঁধবি তোরা? না, আমি বেশ ডাক্তার হতে দেব না, তাই এই ডাব কাটার দাটা নিয়েছি সঙ্গে। সেদিন সোহাগ করে তোর বৌদিকে বলছিলি না, বৌদি ডাব কাটার দাটা এনে আমার হাতে কোপ বসাও। আজ কোপ বসাবো, হাতে নয় একেবারে গলায়। দুটো মাত্র কোপ, দুটোকে একেবারে শেষ করব, একেবারে শেষ। আজ প্রতিমা বিসর্জন। এতদিন শুধু বেঁচেছিলাম ওই অরণ্যকে জেল থেকে ছাড়াবার জন্য, শুনেছি। আর সকালে ঠাকুরপো জেল থেকে ছাড়া পেয়েছে, ভোলাবাগ থেকে ডেকে এনে সব কথা বলে দিয়েছি। ওই তো গাঙ্গুলি বাড়ির পুকুরের জল টলমল করে দু হাতে বাড়ি আমায় ডাকছে। যাবো যাবো মা, আমি তোমার করে আশ্রয় নেব, আমি তোমার করে জীবনের শেষ আশ্রয় নেব। কে? তুমি? আমি বৌদি, জেল থেকে ফিরে এসে আমি সব শুনেছি।
দাদার মুখে ও কথা শোনার পর এই পৃথিবীতে তোমারও বাঁচার কোনো অধিকার নেই, আর আমারও বাঁচার কোনো অধিকার না নেই। ভাই না, তোমার জীবনের কোনো স্বাদই তো পূর্ণ হলো না। ভগবান একদিন নিশ্চয়ই তোমার সব স্বাদ পূর্ণ করে দেবে। বনলতাকে যে তোমার খুঁজে বার করতে হবে ভাই। তুমি মরে গেলে বনলতা কেন? আমি কি এই নিজেকেই আমার জীবনে খুঁজে পাবো? বৌদি, শুধু তুমি আমাকে ভালোবেসেছ, আমি কি তোমায় এতটুকু ভালোবাসি? এটা করবো তুমি? দোহাই দোহাই তোমার, এইভাবে তুমি আমাকে দুর্বল করে দিও না, আমাকে দুর্বল করে দিও না। না বৌদি না। এতখানি বদনাম স্বামীর কাছ থেকে পাওয়ার পর আর যেমন বেঁচে থাকতে ইচ্ছা করছে না ভাই। এতদিন শুধু বেঁচেছিলাম তোমার মুক্তির খবরটা শুনবো বলে, আর তুমি আমায় বাধা দিও না ভাই। না বৌদি না, তোমার আত্মহত্যায় বাধা দিতে আমি আসিনি। আমি এসেছি এই গয়নার বাক্সটা ফেরত দিতে। ঠাকুরপো, পাগলামো করো না ভাই, যাও চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমার মনে হয় বনলতাকে তুমি ঠিক ফিরে পাবে, আবার তোমরা একদিন ঘরে বাঁধবে। যে ঘরে তুমি থাকবে না সে ঘর কি হবে বৌদি? ঠাকুরপো, পারতে পারতে বৌদি চলে যেতে, আমাকে এই অন্ধকারে একা ফেলে তুমি চলে যেতে পারতে। ঠাকুরপো, দেওর না হয়ে আমি যদি তোমার ছেলে হতাম, তাহলে এমনি করে এই অন্ধকারে ফেলে চলে যেতে পারতে। আমিও মরবো বৌদি, আমিও মরবো, তবে এই পরস্পরের পুকুরে নয়। আমি এই পরস্পরের পুকুরে বললে যে কুৎসা ওরা ছড়াবে, তাতে এই পৃথিবীর সমস্ত মা ছেলের সম্পর্ক আত্মনাদ করে উঠবে। আমিও মরবো, আমিও মরবো বৌদি, গঙ্গায়। তবে মরার সময় গীতা পাঠ করবো না, স্বয়ং শক্তিবান ঈশ্বরের উদ্দেশ্যে হাত জোড় করবো না। এই জন্মে তো আর বৌদির মা হওয়ার স্বাদ মিটলো না। পর জন্ম যদি বলে কিছু থাকে, আমি তোমার যেন ছেলে হয়ে জন্মাতে পারবো। মরবো মরবো বৌদি, আমিও মরবো। আমি যদি তোমাকে মাতৃজ্ঞানে পুজো করে থাকি, আর এই সর্বশক্তিমান ঈশ্বর যদি সত্যি হয়, তাহলে এই অরণ্যের মুখ থেকে তোমাকে একদিন মা ডাক শুনতে হবে বৌদি। ওরে ডাক, পর জন্মে নয়, এ জন্মেই তুই প্রাণ ভরে মা বলে ডাক। তুমি? দাদা, হ্যাঁ আমি নিজেকে আর মানুষ বলে পরিচয় দিতে পারছি না, তাই বলছি জানোয়ার স্বামীর ডাকে না ফেরো, এমন ছেলের ডাকে তুমি ঘরে ফেরো। বড় বউ, কি বলছো গো? এই ঘাতক ডাব কাটা দাটা এনেছিল তোমাদের খুন করবে বলে, কিন্তু সব কথা শোনার পর এখন আমার নিজের গলায় বসাতে ইচ্ছে করে। দাদা বলে ডাকিস নি ভাই, তোর মতো লক্ষণ ভাই আর সীতার মতো তোর বৌদির সঙ্গে যে ব্যবহার আমি করেছি, 7 জন্ম পশু হয়ে জন্মেও বোধহয় তা সম্পূর্ণ হয় না। দাদা গো, আমি তো তাই চেয়েছিলাম দাদা। পারবে তোমরা আমায় ক্ষমা করে দিতে? এসব তুমি কি বলছো? তোমার আসল এ বাড়িতে রাজার আসল, চিরকাল তোমারই থাকবে। আর এই স্বপ্নই তো আমি চিরটা কাল দেখে এসেছি। লতা থাকবে আমার চোখে, আর বৌদি থাকবে আমার মাথায়, আর আমি থাকবো আমার এই দাদার পায়ের তলায়। আমার আজ সেই স্বপ্ন সফল হয়েছে বৌদি, আমার এই স্বপ্ন আজ সফল হয়েছে। সেই লতাকে খুঁজে পাওয়ার শক্তি আমি ফিরে পেয়েছি, আর কোনো চিন্তা নেই দাদা। জনারণ্যে কতদিন ধরে তুই তাকে একা একা খুঁজবি রে অরণ্য? খুঁজবো দাদা, খুঁজবো। যে শক্তি আজ আমি অর্জন করেছি, লতাকে খুঁজে পাওয়া আমার কাছে কোনোটাই অসাধ্য নয়। তাই লতাকে আমি আনতে চললাম। বনলতা চলে গেল আকাশে দারুণ মেঘ, হয়তো ঝড় উঠবে। ছোট বাবু, কি হয়েছে বলা? কি হয়েছে? আমি মোর কষ্ট দেখেছি। কি দেখেছো? তোমাকে চাটিতে মারিতে ঢুকতে। কাকে? আমাদের বনলতা দিদিকে। বনলতা ফিরে আসছে? হ্যাঁ গো বৌদি, বনলতা দিদি ফিরে এসেছে। তুই ঠিক দেখেছিস তোরে বলা? ঠিক দেখেছি।
আমি একা দেখিনি, তবে শশী কনস্টেবল সেখানে ছিল। সেখানে রাস্তা থেকে নামছে আমাদের বনলতা দিদি আর ডাক্তারবাবু। ডাক্তারবাবু? হ্যাঁ, ডাক্তারবাবু নিশ্চয়ই বনলতাকে ফিরে পেয়েছে। ভগবান, ভগবান মুখ তুলে চেয়েছে বড় বউ, আমি তোমাকে ফিরে পেয়েছি, অরণ্য ফিরে পাবে তার বনলতাকে। ওরে ওরে ভোলা, তুই তাড়াতাড়ি স্টেশনের দিকে যা। আমার নিশ্চিত ধারণা অরণ্য স্টেশনের দিকেই গেছে। তুই তাকে খবর দিয়ে বল অরণ্যের বাগদত্তা ফিরে এসেছে, ফিরে এসেছে। চলো বড় বউ, যা যা যা, চলো চলো, আমরাও যাই, আমরাও যাই, চলো। ওম ব্রহ্মণ্ড দেবায় গো ব্রাহ্মণ্ড হিতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম শান্তি, ওম শান্তি, ওম। আমাকে একটু শান্তি জল দেবে না বাবা? কে? বনলতা, তুই ভেতরে এলি কি করে? সদর দরজা কি খোলা? খোলা ছিল। আমি বন্ধ করে এসেছি। কি হলো, তোমরা কেউ কথা বলছো না কেন? তোমরা সবাই আমার কাছে কিছু জানতে চাইবে না? আমি জানতে চাই দিদি, আমি সব কিছু জানতে চাই। না, আমি কোনো কিছুই জানতে চাই না। বাবা মা, তোমরাও কি বিনয়ের সঙ্গে একমত? তোমরা কি কিচ্ছু আমার কাছে জানতে চাও না? যেটুকু জানতে পেরেছি দিদি, তাতে বুঝেছি ওই হেমন্ত মিত্র তোর সর্বনাশের জন্য তাই। মিথ্যে কলঙ্ক চাপিয়ে দিয়ে তোরা জেলে পাঠালি ওই অরণ্য গাঙ্গুলিকে, মিথ্যে কলঙ্ক চাপিয়ে। কিন্তু ওই রতি বাগদির সর্বনাশ করেছিল তো রতিকে ডেকে নিয়ে আসো, শুনিয়ে দেবো তার মুখ থেকে তোদের সব কথা। এই রতিকে ভালোবাসার লোভ দেখিয়ে তাকে কেমন ভাবে হলপ করেছিল তোদের ওই দেবতা, কেমন করে অরণ্যের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছিল তোদের ওই হেমন্ত। আমরা তো ঠিক এসব বুঝতে পারিনি মাগো। এই কথাটা কত শান্ত গলায়, ঠান্ডা গলায় তুমি বলতে পারি। তোমার ঠিক বুঝতে না পারার জন্য একটা নিরপরাধ মানুষকে জেল খাটতে হলো 2 বছর। সেটা কি একবারও ভেবে দেখেছো? একটু সুখের জন্য ওই হেমন্ত মিত্রের কথায় অরণ্য নামে মিথ্যে সাক্ষী দিলে, পুলিশের কাছে তোমরা বলে এলে যে অরণ্য গাঙ্গুলি আমাকে ধর্ষণ করেছে, আমাকে হলপ করেছে, আর তার জন্য আমি নিখোঁজ, তাই না? আমি তো পুলিশের কাছে না একটা কোথাও বলিনি। কেন বলনি বাবা? তোকে পাগল বলে কেউ আমার কথা বিশ্বাস করতো না মা। মানুষের কাছ থেকে পালাবার একমাত্র সহজ পথ পাগল হয়ে যাওয়া। তুমি না পারো স্বার্থপর হতে, না পারো নিঃস্বার্থ হতে, তাছাড়া তুমি পাগল হয়ে যাও। তুমি পাগল হয়ে যাও বাবা, তুমি পাগল হয়ে যাও। পরে আমি সব জানতে পেরেছি দিদি, আরো জানতে পেরেছি। চুপ কর বলছি। কেন কেন তুই এলি বলতো? কেন তুই ভয় নেই বা ভয় নেই? তোমাদের সুখ নষ্ট করতে আমি এখানে আসিনি। চাটুর্যে বাড়ির ঝকমকে চেহারা দেখে আমি বুঝতে পেরেছি শুধু রাধা কৃষ্ণের স্বপ্ন কিনতে হেমন্ত মিত্রে এতগুলো টাকা তোমাদের দেয়নি, তার সঙ্গে তোমাদের মেয়ের ইজ্জত বিক্রির টাকাও সে কাজে লাগিয়েছে এই বাড়ি সাজানোর জন্য। যদি আমার সঙ্গে না থাকিস তাতে আমার কোনো দুঃখ নেই। আমি হেমন্তর সঙ্গে মুখোমুখি করে তবে আমি এখান থেকে ফিরবো। কি ব্যাপার? বাড়ির ভিতরে যা। হ্যাঁ, যাই হোক, বলবি আমাদের বাড়িতে কেউ আসেনি, বলবি আমাদের বাড়িতে কেউ আসেনি। না, আমি বলতে পারবো না। আর শুনবি জয়, যদি বাইরে কোনো চেনা লোক হয় তাহলে তুই বলবি তাহলে আমাদের বাড়িতে কেউ আসেনি। আমি পারবো না, পারবো না, পারবো না। বনলতা, ভিতরে যা মা, ভিতরে যা, ভিতরে যা। আমি দেখছি মা, কে কোরআন আছে। তবে কোনো চেনা লোক হলে কি বলবি? কি বলবো? সেটা আগে থেকে ভেবে রেখো। কি বলবো? আর তাহলে ফস করে কেটে বলবে একটু আগে খবর পেয়েছি আমাদের দিদি মারা গেছে। হ্যাঁ, ঠিকই বলছি। মায়ের মুখে মেয়ের মৃত্যু সংবাদ
কেউ কখনো অবিশ্বাস করতে পারবে না। যাই দেখি কে কোন আছে। আর বাবা, তুমি কি বলবে? তুমি তাহলে পাগল হয়ে যাও। সত্য মিথ্যে তোমাকে কিছুই বলতে হবে না। তুমি কাঁদলেও পাগল, হাসলেও পাগল, আর তোমার মেয়ে বনলতা মরে গেছে কথা বললেও তুমি পাগল। ভেতর যাও, ভেতর যাচ্ছে যাচ্ছে মাগো যাচ্ছে। তুমি আমাকে ভেতরে যেতে বলছো তো আমি যাচ্ছি। আমি ভেতরে চলে যাওয়ার পর তুমি এই জায়গাটা ভালো করে ধুয়ে ফেলো, কারণ আমি যাচ্ছি। বেস্তা হয়ে গেছে, বেস্তা হয়ে গেছি বাবা, আমি যাচ্ছি। বিশ্বাস করো মাইরি বলছি, কেউ বাড়িতে আসেনি। হেমন্তদা, তুমি আমার কথা বিশ্বাস করছো না। আমি মা কালী দেবী বলছি, মা মনসার দেবী বলছি, কেউ বাড়িতে আসেনি। আমি তোমাকে মিথ্যে করে বলবো? আমি তোমাকে বলছি, শোনো না, বিশ্বাস করো, বাড়িতে কেউ আসেনি, বিশ্বাস করো। জয়নারায়ণ বাবু, আপনার মেয়ে বনলতা কখন এসেছে? কি হলো, চুপ করে আছেন কেন? আসেনি বাবা হেমন্ত, কেউ আমাদের বাড়ি আসেনি। আরে আরে, এত নার্ভাস হয়ে যাচ্ছেন কেন? শশী কনস্টেবল আমাকে খবর দিয়েছে। দেখো না মা, হেমন্তদা না আমার কথা কোনো মতেই বিশ্বাস করছে না। আরে বিনয়, তুই এমন করে কাঁপছিস কেন? তুই তো আমার বড় পুরাতন বৃত্ত। যা এখান থেকে, তুই বাইরে যা। যাচ্ছি, আমি যেতে বলেছি বিনয়। কি চাটুর্য গুরু, কি হলো, বোবা হয়ে গেলেন না? আপনাদের বাবার মেয়ের দেখছি একই রোগ। আপনার মেয়ে বনলতাকে যখন আমি ধর্ষণ করেছিলাম তখনও সেই রকম বোবা হয়ে গিয়েছিল। পরে অবশ্য তার কথা ফুটেছিল। আপনার কখন কথা ফুটবে জয়নারায়ণ বাবু? আমার দিকে ফেরুন, বলুন বলুন, বনলতা কোথায়? আরে না না না, এত প্রশ্নের কি আছে? এটা তো আমারই বাড়ি, আমি যখন খুশি ভেতরে যেতে পারি। আচ্ছা ভেতরে না, বৃদ্ধ জটায়ুটা, কিন্তু জানেন কি চাটুর্য, পুরো জটায়ু পাখির ডানা থাকে না, কিন্তু সীতাহরণে জটায়ুর প্রতিবাদকে ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি, আর যাবে উড়ো। আমি অনেক পথ ছেড়েছি, আর আমি পথ ছাড়ব না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আরে এই তো বনবিবি বনলতা, এসেছো? হ্যাঁ এসেছি। কেন এসেছো, কি জন্য এসেছো? এসেছি তোমার ভদ্রবেশী মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলতে। সেদিন আমি আত্মনাদ করেছিলাম আর তুমি হেসেছিলে। আজ তুমি আত্মনাদ করবে আর আমি তৃপ্তির হাসি হাসবো। না বনলতা না, আমি তৃপ্তির হাসি হাসবো। আর আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না বনলতা, কারণ তুমি বেঁচে থাকলে যে আমাকে অনেক কিছুই হারাতে হবে। আর এক পায়ে গেলে আমি কিন্তু গুলি করে মারবো। সাবধান সাবধান বলছো, আর এক পায়ে হবে না, একদম আসবে না। অরণ্য, তুমি কিন্তু ভুল করছো, এর দাম তোমাকে দিতেই হবে। একদম না, আগামী না বলে দিচ্ছি, তোমাকে আমি একবারে গুলি করে শেষ করে দেবো। সুরের বাচ্চা, তুমি বনলতাকে কোথায় শুনিয়ে রেখেছিলে বলো বলো বলো। তুমি আইনকে নিজের হাতে তুলে নেবেন না অন্য করে। কালপিটকে নিজের মাথা পেতে আইনের শাস্তি দিতে দিন। হেমন্ত মিত্র, তোমার খেলা শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমাকে অ্যারেস্ট করা হলো। তার মানে তুমি? আমি সিবিআই অফিসার। সিবিআই অফিসার? আসল নাম শুভেন্দু বিশ্বাস। শুভেন্দু বিশ্বাস? আমি দুঃখিত হেমন্তদা, তবে তোমাকে গ্রেফতার করার জন্য নয়। আমার আসলে ছদ্মবেশের সবটুকু ছদ্ম হলেও তোমার সঙ্গে আত্মীয় সম্পর্কটা আমার ছদ্ম নয়।
আর এটাই আমার কাছে ঘৃণা এবং দুঃখের কারণ। যাক, অফিসার ওকে অ্যারেস্ট করুন। ওকে মিস্টার বিশ্বাস। শশী, রুমাল দিয়ে রিভলভারটা তুলে আমার হাতে দাও, আর হেমন্ত মিত্রকে গ্রেপ্তার করো। ঠিক আছে স্যার। কিন্তু আমাকে গ্রেফতার করা হচ্ছে কোন অপরাধে সেটা জানতে পারি কি? বাঁকা বাগদিকে তুমি খুন করিয়েছিলে ওই মদর মুস্কানকে দিয়ে, তার প্রমাণ আমাদের হাতে এসে গেছে। আরো আরো তোমার স্মাগলিং এর সমস্ত নথি ছাড়াও আমার হাতে অনেক অনেক প্রমাণ আছে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সবকিছু জানতে পারবে। অফিসার ওকে নিয়ে যান। ওকে মিস্টার বিশ্বাস, চলুন। ধন্যবাদ, ধন্যবাদ বিজয়। সময় মতো খিড়কির দরজা দিয়ে আসতে বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না অরণ্যবাবু, শুধু এইটুকু বলবো, আপনার জন্যই ওই বনলতা দেবী প্রাণ ফিরে পেলেন, আর ডাক্তারবাবুর চেষ্টাও সার্থক হলো, আর আমারও মান রইল প্রশাসনের কাছে। এখন চলি। চলুন শুভেন্দুরা, এই পরস্পরী বিরোধী মানুষদেরকে ডেকে ডেকে তাদের মুক্তির খবরটা শোনাই। মুক্তির খবর। তাই চলো 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 মোহিনী, চলো। আমরাও এবার আমাকেও পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, আমাকেও পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমিও যাই অরণ্য। যাবার আগে বলে যাই, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আমিও দাঁড়াও বনলতা, এতকাল যখন তোমার আমি কাছে আসতে চেষ্টা করেছি, তুমি শুধু কেবল আমাকে চলেই যেতে বলেছ, কিন্তু আজ আমি একা ফিরে যাব না বনলতা। না অরণ্য, আমাকে ছুঁয়ো না। তুমি যে লতাকে চিনতে, সেই বনলতা আজ হারিয়ে গেছে। হারিয়ে গিয়েছিল লতা, হারিয়ে গিয়েছিল। সেই লতা আবার ঝড়ের ধাক্কায় ধাক্কা খেতে খেতে এই অরণ্যের বুকে আবার ফিরে তুমি এসেছে। জানো না অরণ্য, আজ তোমার বনলতা একটা পতিতা, একটা কলঙ্কিনী, একটা ধর্ষিতা। লতা, সেই ছোট্টবেলা থেকে তুমি আমায় জানো, চেনো। আমি তোমার মনের কোণে কেবলমাত্র এক টুকরো জায়গা পাওয়ার আশায় ছুটে বেরিয়েছি, আর তুমি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছো। আজ যখন রোদে পুড়ে ঘামে ভিজে তোমার ওই সবুজ মনে আমি একটু আশ্রয় নিতে চাইছি, আর তুমি আমাকে কেবলমাত্র তোমার শরীরটার কথা বলছো। অরণ্য, হতে পারে না অরণ্য, হয় না, হতে পারে না। আজ আমি যে সত্যি সত্যি পতিতা। লতা, লতা, আমার কাছে এসো লতা, আমার কাছে এসো লতা, এসো এসো, আমার হাতটা ধরো। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। রাতে বিরহের বাঁশি ওরে কে বাজায়, ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায়। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন, নয়ন সরসী কেন।
সারসী কেন? ছাড়িসনি ভাই, ছাড়িসনি, শক্ত হাতের হাতটা চেপে ধর। পাগলি, তুই যে অরণ্যের লতা, অরণ্যের বনলতা, আমার অরণ্যের বাগদত্তা। তুমি অরণ্যেরই লতা, তুমি অরণ্যেরই লতা, তুমি অরণ্যের বাগদত্তা।